আসসালামু আলাইকুম। সকাল 32:30 সংবাদে আপনাদেরকে স্বাগত। আমি কুলসুমের চাচাতো ভাই কেরামত আলী আকাইচ্ছা। প্রথমেই সংবাদ শিরোনাম। লাশের সংসদ ভবন দখল, প্রশান্ত মহাসাগরের মাঝখানে সিঙ্গারখনি আবিষ্কার, অবশেষে আবহাওয়া এবং খেলাধুলা। আবার বিস্তারিত। পেনভিশন টিভি প্রেজেন্টস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই চমৎকার আয়োজন দেখছেন, সবাইকে একরাশ প্রীতি এবং পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। শুরু করছি আপনাদের প্রিয় অনলাইন চ্যানেল পেনভিশন টিভির পর্দার পবিত্র ঈদ উল আজহার বিশেষ আয়োজন রম্যকথায় ঈদ আনন্দ। দর্শক, আপনাদের সাথে রয়েছে আমি এবিএম নোমান এবং আজকে আমার সাথে দুজন অতিথি রয়েছেন যারা অনেক গুণে গুণান্বিত। আসুন, শুরুতেই আমার ডান পাশে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় একজন নাট্য রচয়িতা এবং নাট্য নির্মাতা, নাট্য লেখক, নাট্যাভিনেতা, যিনি অনেক গুণে গুণান্বিত এবং স্ট্যান্ড আপ কমেডিয়ান, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার রয়েছেন জনাব হেদায়েতুল্লাহ তুর্কি ভাই। আসসালামু আলাইকুম। এবং তার পাশে রয়েছেন আরও একজন জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান এবং কৌতুক অভিনেতা নাসির আহমেদ শিশু। আসসালামু আলাইকুম। দর্শক, বুঝতে পারছেন আজকে পুরো সময় জুড়ে আপনাদের সাথে অনেক গল্প হবে, আড্ডা হবে, গান হবে, ফান হবে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। দর্শক, চলে যাচ্ছি মূল আয়োজনে। তুর্কি ভাই, কেমন আছেন আপনি? খুব ভালো আছে। ভালো আছে এই কারণেই, যেহেতু একটা ঈদের তৃতীয় দিন আজ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর ঈদ মানে খুশি এবং আনন্দকে আমি দুই ভাগে ভাগ করি। ঈদের খুশিটা হচ্ছে ঈদের প্রচুর সালামি পাই, এটা হচ্ছে ঈদের একটা খুশি। আপনি এই বয়সে সালামি পান? হ্যাঁ। আর ঈদের আনন্দটা হচ্ছে কুরবানি ঈদে, অন্তত অন্য রোজার ঈদে ঈদ শেষে খাবারের হয়তো অনেক সময় সমস্যা হতে পারে বা বাসায় ভালো রান্না নাও হতে পারে, একটু টেনশন থাকে। কিন্তু কুরবানি ঈদে প্রত্যেকের বাসায় কুরবানির গোস্ত থাকে। ধনী লোক হলে সে নিজে কুরবানি দিয়েছে, কুরবানির গোস্ত থাকে। যদি গরিব মানুষও হন তারপরেও থাকে একটি অংশ, 3 ভাগের 1 ভাগ যে গরিব মানুষ পান সে অংশ থাকেন। বা তিনি ধনীও না, গরিবও না, মধ্যবিত্ত, কিন্তু কুরবানি দেননি, তিনি কিন্তু আত্মীয়র একটি অংশের ভাগ পান। এই ক্ষেত্রে হচ্ছে খুব আনন্দ থাকে। এই কারণে কোনো না কোনো ভাবে সবার ঘরে মোটামুটি এই ঈদে কুরবানির গোস্ত থাকে। এই জন্য যে বাড়িতেই যাই, সে ধনী হোক, গরিব হোক বা মধ্যবিত্ত, খাওয়া দাওয়ার কোনো টেনশন নাই, পেট পুরে গোস্ত খেতে পারি। এই জন্য খুব আনন্দ লাগে। আর সালামির কথা যেটা বললেন, সালামি এই বয়সে, আসলে বয়সটা হচ্ছে একটা সংখ্যা মাত্র। আপনি যে কোনো বয়সে আপনি খুশি হতে পারেন, যে কোনো বয়সে আপনি হাসি খুশি থাকতে পারেন। আর বিষয়টা হচ্ছে সালামিটা আমি এই কারণেই, দেখবেন যে আপনি যে কোনো ব্যবসা করতে হলে আপনাকে কিন্তু পুঁজি লগ্ন করতে হয়। পুঁজি লগ্নি না করলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না। বা আপনি ধরেন লেখাপড়া করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে লেখাপড়া করতে হয়। তা সালামির বিষয়টা আমি প্রতিদিন ঘুম থেকে উঠে আমি পুঁজি লগ্নি করি। আচ্ছা, কিরকম পুঁজি লগ্নিটা হচ্ছে, আমি সকালবেলা প্রথম ঘুম থেকে উঠেই আগে আমি নিজের পায়ে নিজে সালাম করে 1000 টাকা নিজে আগে সালামি নিজের পকেটে রাখি, যাতে দিনটা শুভ হয়। মানে যেটা বলি ব্যবসায়িকভাবে, বিসমিল্লাহটা নিজে লগ্নি করতেছে, 1000 টাকা নিজের পায়ে নিজে সালাম করে 1000 টাকা লগ্নি করে যখন শুরু করি, যখন নিজের পায়ে নিজে সালাম করে 1000 টাকা দেয়, তখন আমার অন্যান্য আর সবাই যারা দেখেন তারা নিশ্চয়ই এর চেয়ে কম দিতে পারেন না। যাকে চমৎকার একটা ইনভেস্ট আপনার আইডিয়া। নাসিরের কাছে শুনতে চাইবো ঈদের কোনো অভিজ্ঞতা। আমার ঈদটা বিষয়টা ভালো হয় নাই, একটু ঝামেলা হয়েছে। ঝামেলা বলতে কি, গরু বাজার যখন গেছি, তো খামারের কাছে জিজ্ঞেস করলাম যে গরুর নাম কি। তো বললো যে শাহরুখ খান, সালমান খান, ওইটা ক্যাটরিনা কাইফ, মানে ওইটা মহিলা। বাংলাদেশের কোনো বাংলাদেশের জায়েদ খানের নামও আছে। আবার দেখলাম যে কুরবানির হাটে দেখলাম যে পরিমণির নামও আছে। তো জিজ্ঞেস করলাম যে এগুলার কারণ কি। তখন সে বললো, ভাই আমি ভাইরাল হতে চাই। তো গরুর লোক আপনার সঙ্গে, গরু ভাইরাল হইলে তো আমিও ভাইরাল। আচ্ছা, পরিমণি যে মানে গরুটার নাম, এটা কি সার না মানে ওটাই মিলিয়ে রাখছে আর কি, ভাইরাল হওয়ার জন্য। ভাইরাল হওয়ার জন্য, এটা তো একটা বেমানান, তাই না? দেখা সারের নাম পরিমণি রাখলো। জায়েদ খান যায়, ঠিক আছে, আবার গরু লাফায়, একটু লাফালাফি করে, জায়েদ খানও লাফালাফি, সবাই ভাইরাল হইতে চায়। ভাইরাল। এখানে আবার আরেকটা ঝামেলা হইছে, আগে কিন্তু গরুর নাম খুব হিরো আলম ছিল, এবার তো জায়েদ খান ভাইরাল, তো জায়েদ খানের নাম রাখবে, এটা স্বাভাবিক। এখানে আরেকটু ঝামেলা হইছে, আমরা তো একটু মধ্যবিত্ত, আমাদের বাজেট কম। তো বাজারে যখন যাই বলতেছে এটা উচ্চ বংশীয় গরু। হ্যাঁ, তো উচ্চ বংশীয় বলতে কি, আমেরিকার জাত, সুইজারল্যান্ডের জাত, বংশ পরম্পরা সেই। যার কারণে আমি বললাম যে ভাই, যে কোনো চরিত্রহীন লম্পট বা সাধারণ গরু নাই, এটা বলাতে ওই ওনার সাথে একটু আমার তর্ক বিতর্ক হয়ে গেছে, এই জন্য একটু অসুবিধা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, চরম অভিজ্ঞতা। নাসির ভাই, বংশীয় কিন্তু একটা আলাদা ব্যাপার। বংশীয় আলাদা ব্যাপার হচ্ছে এই কারণে, কারণ বংশীয়
আমরা যদি বিবাহ ক্ষেত্রে ধরি বা চাকরির ক্ষেত্রেও ধরি বা যে কোনো ক্ষেত্রে কিন্তু বংশী একটা অনেক বড় ব্যাপার। নাসিব, আপনি কোন বংশীয়, মানে আপনার বংশটাকে? আমি তো আসলে নির্বংশ। বংশ আমাদের নাসির ভাই, আমাদের আমার বংশ নাই বিদে, যেমন আমার নাম হচ্ছে নাসির আহমেদ শিশু। মানে আমি নিজে নাম দিয়ে ভাইরাল হইতে চাই, কারণ মানুষ এখন চাই একটু আনকমন। যেমন লোকটার নাম থাকে কি সুন্দর আলী, আসলে কিন্তু লোকটা কি কালো। লোকটার নাম থাকে সফর আলী, জীবনে কোথাও যায় নাই, কিন্তু নামটা থাকে কি সফর আলী। তো আমার নামটা একটু আনকমন, এই জন্য নাসির আহমেদ শিশু। মানে বংশ নাই, কোনো বংশ নাই, বংশ নাই। নির্বংশ। আচ্ছা, নোমান ভাইয়ের কি বংশ? সরকার। সরকার, মানে এই একটা আপনার কিন্তু একটা সুবিধা আছে, যদি কারো নামের শেষে সরকার থাকে সে কিন্তু খুব পাওয়ারফুল। মানে সব সরকারে আসুক যা, কিন্তু নোমান সরকারের কোনো পরিবর্তন হবে না। নোমান সরকারই, এই সরকার আন্দোলন করে কেউ নামাতে পারবে না, এই সরকারের মানে গণভোট লাগবে না, এই সরকার টিকাইতেও কিছু লাগবে না, সরকারের একটা সুবিধা আছে। হ্যাঁ, কিন্তু আমি আমার বংশ পরিচয়টা দেই, আমি হচ্ছে পশু বংশের লোক। পশু বংশ? এটা এটা আবার কোন ধরনের বংশ ভাই? পশু বংশ এরকমই, কারণ কি দেখেন, বিভিন্ন বংশ কিন্তু বিভিন্ন কারণে আসছে। মোল্লা, সৈয়দ খান, অনেক কারণে আসছে। আমার পশু বংশের কারণ আমি খুঁজে দেখলাম, আমি ছোটবেলায় খুব মারামারি করতাম। আচ্ছা। যখন মারামারি করে নিজের মহল্লায় ফিরতাম, সবাই বলতো শালা বাঘের বাচ্চা। উফ। আবার খুব ভালো খেলাধুলা করতাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, কাবাডি খেলতাম, খেলে টেলে যখন জয়লাভ করে মহল্লায় ফিরতাম, সবাই বলতো শালা সিংহের বাচ্চা। উফ। আর ওই যখন কলেজে পড়তাম, ওই গার্লস কলেজের মেয়েদের পিছনে ঘুরঘুর করতাম, বাহ। সবাই বলতো শালা ইন্দুরির বাচ্চা। আপনার সারাদিন খাটাখাটনি করে ভাই বিশ্বাস করেন, যখন ঘরে ফিরি বউ দরজা খুললে কয় গাদার বাচ্চা। তা হিসাব করে দেখলাম যে সবাই যেহেতু বলতেছে, আমার মনে হয় বংশটা হচ্ছে পশু বংশ। পশুর বংশ। যাক, অনেক মানে শানে নজুল তো ব্যাপক শানে নজুল। ব্যাপক শানে নজুল। আচ্ছা, ঈদের কোনো স্মৃতি আপনার, যেটা মানে ছোটবেলা হোক বা এখনকার, যেটা আমাদের দর্শকদের? দেখুন, ঈদের সবসময় আমাদের একটা স্মৃতি থাকে, কারণ ঈদ হচ্ছে, বললাম না, ঈদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি যদি ছোট থাকেন প্রচুর সালামি পাবেন, আর বড় থাকলে সালামি দিতে হয়, আপনি ইচ্ছা করলে সেটা আপনি অ্যাভয়েড করতে পারেন। ধরেন ঈদের দিন আপনি ঘুম থেকে উঠলেন, সবার সালামি টালামি নিলেন, আপনার তাদের কাছ থেকে সালামি পাওয়ার, তাদের কাছ থেকে খুব সালাম টালাম করে সালামি নিলেন, নেওয়ার পরে আপনার মেজাজ মন খুব খারাপ রাখবেন, নামাজ পড়ে এসে কারোর সাথে কথা বলবেন না, রাগারাগি অযথা চিল্লাচিল্লি হুড়োহুড়ি করবেন, গেট লাগায় মনে করেন 2 ঘন্টা ঘুমায় থাকবেন। আপনার কাছে যারা সালামি চাবে ওই বাচ্চারা কিন্তু ভয়ে আসবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার একটা সুবিধা আছে সালামি না দেওয়ার। এই পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন, আমি দীর্ঘদিন যাবত এই পদ্ধতি ব্যবহার করতেছি। আর আরেকটা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে আপনার বিকাশ নাম্বার। আপনার বিকাশ নাম্বার, বিশেষ করে আমরা দেখি বিকাশ বা নগদে এখন সালামি দেওয়ার একটা প্রচলন আছে, এসএমএস দিয়ে দিলাম যে না আমার বিকাশে কাজ করতেছে না। অনেকের ফোন টোন করলো, ভাই বিকাশে আমার 500 টাকা দাও, 1000 সালামি দাও, বলতে হবে যে আমার বিকাশে এই মুহূর্তে একটা সমস্যা হইলো, গতকাল থেকে বিকাশটা কাজ করতে না, একটা স্ট্যাটাস দিয়ে দিলে কিন্তু আপনি সালামি দিলে। আমি আবার অন্য পন্থা অবলম্বন করেছি। বিষয়টা হচ্ছে, যেহেতু ছোটবেলা আমরা মানে সালামি পাইতাম, এটা আনন্দ, আর বড় হয়ে তো দেখলাম যে আসলে দেনা, হ্যাঁ দেনা মানে পরিপূর্ণ একটা মানে টেনশন থাকে সবসময়, টেনশনে কাজ করলে, ভাই যেটা বললো। তো এই জন্য আমি চিন্তা করছি, ঈদ উপলক্ষে বাংলা ছবিতে বা নাটকে বিভিন্ন টাকা দেখায় না, কিছু জাল টাকা থাকে, এগুলো কিছু ছাপাইয়া ফলাফেন্ডি দিয়ে দিলে সাময়িক সময় তারা একটু আনন্দ থাকবে। বাহ, চমৎকার আইডিয়া। তা কুষ্টিয়ায় একটা বাচ্চা বললো আমি কবিতা আবৃত্তি করবো। আচ্ছা করবো, শুরু করছে টুইঙ্কেল টুইঙ্কেল, এই কবিতাটি, হ্যাঁ লিটল স্টার, সে শুরু করছে, হো টুইঙ্কেল রে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার ইউ above the wall so high high, above the wall so high high, diamond in the sky, গুরু মন পরবাসী। মানে লালনের টান হয় কি, ওই এলাকার এক এক জায়গার এক একটা কিন্তু সুর থাকে, তারা লালনের সুরে বড় হয়েছে, তাদের কাছে কিন্তু সবকিছু লালনের সুর মনে হয়। আবার ধরেন আপনার যদি শাহ আব্দুল করিমের এলাকা, আমরা যদি হাওয়ার্ড বাওয়ার্ড এলাকা বলি, শাহ আব্দুল করিমের এরকম ধরেন এক এক এলাকায় প্রত্যেকের একটা টান থাকে, মানে মানুষ যেটাতে অভ্যস্ত হয়ে যায়, অভ্যাস। হ্যাঁ, যেমন এক লোকে ধরেন ইয়া করে হাডুডুডু খেলে, তো ওনার বাসাতে একজন গেল, সে দরজা নক করাতে সে বললো কে 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 কে, মানে তার একটা অভ্যাস হয়ে গেছে, মানে হাডুডুর যে স্টাইল তার হয়ে গেছে, দোস্ত তুই 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 আয় 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 আয়, মানে অভ্যাস হয়ে গেছে। এই জন্য আপনি দেখবেন যারা ডিফেন্সে চাকরি করে, তারা দেখবেন যখন তারা রিটায়ার্ডে বা ছুটিতে বাড়িতে যায়, নর্মাল যদি ওয়াইফ বা তার মা বাবাও যদি ডাক দেয় যে আলিম, বলে ইয়েস স্যার, মানে সে অভ্যস্ত হয়ে গেছে।
মানে অভ্যাস। সেনাবাহিনীর বা কেউ নাম নিলেই সাথে সাথে হ্যাঁ, yes, sir। yes, ঠিক আছে। মনে হয় যে সে চাকরিতে আছে। না এইটা কিন্তু হয়। আমার এক ফ্রেন্ড ছিল, সে হচ্ছে ওইরকম নতুন চাকরি পাইছে, চাকরি পাওয়ার পর তার বিয়ে থা হয় না, অনেকদিন বিয়ে থা হয় না। আমি পরে, তার নাম হচ্ছে সবুজ পাবনা বাড়ি, আমি ওকে বললাম দোস্ত তোর বিয়ে থার কী সমস্যা? বললো দোস্ত একটা সমস্যা আছে। আমি বললাম, সমস্যা আছে, এটা তো ডাক্তার দেখালে ঠিক হয়ে যায়, এত চিন্তা নাই। তাই বলে কি বিয়ে থেমে থাকবে? বলে দোস্ত সমস্যাটা তুই যা মনে করছিস ওই টাইপের না, সমস্যাটা হচ্ছে দেখা যাচ্ছে আমি পাত্র দেখতে যাই, যখন মানে পাত্রী দেখতে যাই, আমার বাবা মা সবাই আমরা একসাথে আছি, পাত্রী আসার পর হচ্ছে কি আমি তাকে বসে আছি, দপ করে উঠে দাঁড়াই পড়ে একটা সালাম দেই। আচ্ছা, কেন? ওই যে ডিফেন্সে চাকরি করে, ও আচ্ছা, সে তো সৈনিক, মানে সারা জীবন সৈনিক, সে তো তার সামনে যে আসছে সে চাকরির দাঁড়ায়, জন্য সবাইকে মানে দাঁড়ায় পাত্রী আসুক যে হোক, বর উঠে বড় উঠে সালাম দেয়, মানে তার হচ্ছে দাঁড়াইয়ে সালাম দেওয়া অভ্যাস, তো পাত্রী মনে করে মানে বা অটো হয়ে গেছে। পাত্রীর পক্ষ মনে করে, এর মনে হয় মাথায় সমস্যা আছে, এই জন্য আর বিয়ে তা হয় না এরকম। হয় না। যাই হোক, আমরা এবার নাসিরের কাছে যাচ্ছি। নাসির তো অনেক নিয়মিত স্ট্যান্ড আপ আপনি কমেডি করেন বিভিন্ন স্টেজে, অনেক ধরনের আছে। আমাদের দর্শক উদ্দেশ্যে এবার আপনার কোন পরিবেশন? আসলে আমি মূলত কর্পোরেটে ম্যাক্সিমাম প্রোগ্রাম আমিগুলো করি, বিভিন্ন কোম্পানির প্রোগ্রামগুলো করি। আসলে আমার কৌতুকটা হচ্ছে শুনতে শুনতে আমার কৌতুক হয়, বা মানুষের অভিজ্ঞতা থেকে আমি কৌতুক নেই, আমার কাছে ভালো লাগে আর কি। আমি একটা কোম্পানিতে যখন জবে ছিলাম, তো ওই অফিসে সবাই সবার স্যার বলতো, মানে আমাকে স্যার বলার মতো কোনো লোক নাই, মানে আমার পদ হচ্ছে ছোট। তো এই জন্য আমি খুব দুঃখে কষ্টে আমি গ্রামীণ ফোনে ফোন করলাম। ফোন করার পর গ্রামীণ ফোন অফিস থেকে বললো, আসসালামু আলাইকুম স্যার, আপনি কি সেবা দিতে পারি? তখন আমি বললাম, কোনো সেবার দরকার নাই, আপনি আপনি যে স্যার বলছেন এতে আমি ধন্য। এটা হচ্ছে আমার একটা অভিজ্ঞতা। ওই কোম্পানির এক লোক বলতেছে, ভাই নিজের মেয়ে সুন্দরই উজালা, হ্যাঁ, এই যে চারোদিক থেকে বিয়ে আসে, ছেলে একটা আসছে আমেরিকা থাকে, একটা সরকারি চাকরি করে, একটা নিউজিল্যান্ড থাকে, কি করা, দুই জায়গায় বিয়ে না দিলে তো নাই হয়। আমি বললাম, দুই জায়গায় দিবেন কিভাবে? দিলে তো এক জায়গায় দিবেন, হ্যাঁ, এক জায়গায় দেওয়া লাগবে। এটা হচ্ছে বাস্তবতার অভিজ্ঞতা। যখন স্টেজে এই কৌতুকগুলো বলি, যেমন আমরা যদি বলি, যেমন আগে কিন্তু সবারই কিন্তু ভাই বোনের সংখ্যা বেশি ছিল, 5 জন 7 জন 10 জন। বর্তমানে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানে যথেষ্ট, একটি হলে ভালো। তো এক লোকে জিজ্ঞেস করছে, আপনার ভাই বোন কয়জন? তখন সে বললো 12 জন ভাই বোন। তো বলেন কি, আপনাদের এতজন ভাই বোন, আপনাদের বাড়িতে কি পরিবার পরিকল্পনার লোক যায় নাই যে বেশি বাচ্চা নেওয়া ঠিক না? তখন সে বলছে, আসছিল, কিন্তু প্রাইমারি স্কুল মনে করে ওরা সবাই চলে গেছে। আসলে হয় এরকম, সমাজে কিন্তু ভুল বোঝার লোক হয়। যেমন আমি একটু যদি আমার প্রেম নিয়ে একটু বলি, কারণ ঈদের খুশি, ঈদের আনন্দ, একটু প্রেম ভাগাভাগি করা উচিত। নাসির ভাই কি প্রেম করেছেন? হ্যাঁ, প্রেম করছেন কখনো? না। আচ্ছা, প্রেম আসেনি জীবনে? না, ওর মানে ওয়াইফ মনে হয় প্রোগ্রাম দেখতেছে, মানে শিখা যাচ্ছে না। না, আমি বলি আমার জীবনে কিন্তু 2টা প্রেম আসছে। আচ্ছা, আমার 2টা প্রেম কেন ভেঙে গেছে? মানে নিজে নিজে আসছে? হ্যাঁ, নিজে নিজে আসছে। বাহ। প্রেম আসছে এবং ভেঙে গেছে কেন এটা বলি। যারা প্রেম করে বা প্রেমিক পুরুষ বা প্রেমিক আছে, তাদের একটু সতর্কতার জন্যই বলি। হ্যাঁ, আমার মনে আছে আমার একটা প্রেম হলো, তখন আমার যখন প্রেম হয় তখন আমার টিনেজ বয়স, সে তখন হচ্ছে হাত কেটে রক্ত দিয়ে লেখার একটা প্রচলন ছিল। হ্যাঁ। তখন তো আর এই মোবাইলের যুগ ছিল না, তখন হাত কেটে রক্ত দিয়ে চিঠি ওইটাকে ক্রিয়েট মনে করতে, ওরে ভাই প্রেম, মানে মেয়েকে বোঝানোর জন্য এটা একটা বোঝানোর জন্য। আমার গার্লফ্রেন্ড আমাকে রক্ত দেটা চিঠি লিখলো, জানো তোমাকে খুব ভালোবাসি, না পেলে মারা যাবো, ইত্যাদি ইত্যাদি, 3 পৃষ্ঠার চিঠি। সঙ্গত কারণে আমিও তাকে ভালোবাসতাম, তার প্রতিদান দেওয়ার জন্য আমিও রক্ত দেটা চিঠি লিখলাম। সে চিঠি পাওয়ার পর তখন হচ্ছে টেলিফোনের যুগ, মোবাইল নাই, আমি একটা দোকান থেকে যাই তার বাড়ি ফোন করছি, ল্যান্ডফোন। হ্যাঁ, ল্যান্ডফোনে ধরছে। তারা ধরে বললাম যে, জানু আমার কি রক্ত দেওয়া চিঠি পাইছো? বলে হ্যাঁ পাইছি। তুমি সত্যি সত্যি রক্ত দিয়ে লিখছো? আমি বলি অবশ্যই। বলে কিসের রক্ত? আমি বললাম মানুষের রক্ত। তা বলতেছে, জানো তোমার পাশে বসে কে কান্না করতেছে? আমি বললাম আমার ফ্রেন্ড। বলে ও কান্না করে কেন? আমি বললাম যে ওর হাতের রক্ত কেটেই লেখছি আর কি। এই কারণে হচ্ছে আমার ওই প্রেমটা চলে গেল। তারপরে আরেকটা প্রেম ছিল হচ্ছে, সেটা আমার গত কুরবানির ঈদে শেষ হলো। আচ্ছা, শেষ হলো হচ্ছে আমার গার্লফ্রেন্ড আমাকে কুরবানিদের আগের দিন ফোন দিয়েছে। আপনি কি কন্টিনিউ খালি প্রেম চালাচ্ছেন? আমার মাত্র 2টা প্রেম, আমি তো আগে বলছি। হ্যাঁ, একটা তখন গেল, আর এই গত কুরবানিদের আগে আমার বলতেছে, জানু তুমি আমাকে কি খুব ভালোবাসো? বললাম অনেক ভালোবাসি। বলে তুমি আমার জন্য কি করতে পারবা? আমি বলি কি করতে পারবো মানে তুমি কি করতে বলো আমি তাই করবো। বলো না তুমি কি করতে পারবা জানো, একটু বলো না। আমি বললাম শোনো, আল্লাহ যদি বলে তার প্রিয়, তোমার প্রিয় বস্তুরে কুরবানি দেয়, আমি তোমারে কুরবানি দিয়ে দেবো। এইটা শুনে আমার এই গার্লফ্রেন্ড শেষ। চরম অভিজ্ঞতা। এই জন্য গার্লফ্রেন্ডের সাথে
মানে কখনোই সত্যি কথা বলা যাবে না, বলা যাবে না। কারণ সত্যি কথা বলতে গেলে কিন্তু আপনার প্রেম ভেঙে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। যুদ্ধক্ষেত্র এবং প্রেম ক্ষেত্র এই দুই জায়গায় আপনি একটু মিথ্যার আশ্রয় নিতে পারেন। হ্যাঁ কারণ আপনি একটা পাঞ্জাবি কিনে ফেলছেন, এই ঈদে যদি আপনি পাঞ্জাবিটা কিনে ফেলেন, আপনি যদি বলেন যে না আমি এই ঈদে পাঞ্জাবিটা কিনে ফেলছেন, কিন্তু আপনার গার্লফ্রেন্ডকে আপনাকে বলতে হবে দেখো না আমার মন মেজাজ ভালো নয়, এবার মনে হয় ঈদের নামাজ পড়তে যাওয়া হবে না, আমার একটা পাঞ্জাবি ছিল লন্ডির দোকানে দিয়েছি, যে বেটা বন্ধ করে বাড়ি চলে গেছে, কি স্যান্ডুকের জায়গায় দেখে আর নামাজ পড়তে যাওয়া যায়, মানুষ খারাপ বলবে। আপনি যদি এরকম আপনার অসহায়ত্ব প্রমাণ করতে পারেন গার্লফ্রেন্ডের কাছে, তাহলে পাঞ্জাবি আপনি gift নিশ্চিত থাকেন সেটা পাঞ্জাবি কিনে দিব। কিন্তু আপনি যদি আগেই বলেন যে না আমি পাঞ্জাবি কিনে ফেলছি একেবারে এত দাম দিয়ে, তাহলে কিন্তু দিবে না, বরং সে আরো বলবে তুমি পাঞ্জাবি কিনছো কই, আমার জন্য তো শাড়ি কেন নেই। রাইট, চরম আপনার অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা কাজে লাগবে। এবং প্রেম নিয়ে যদি বলি, মানে একবারই হয় নাই, মানে কাছাকাছি একটু বলি, আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। আগে তো ওই যে হাতের লেখার কথা ছিল ভাই, যেটা বললো তুর্কি ভাই, তো আবার চিঠিরও কিন্তু একটা প্রচলন ছিল। তো আমরা যারা কিন্তু মেয়েরা পাত্তা দিত না, আমাদের কাছে কিন্তু কষ্ট লাগতো। প্রেমে থাকা মানে সেই একটা ফর্মে থাকা, নিজের কাছে একটা ভাব থাকে একটা সব সময়। তো এরকম আমার প্রেমের অফার আসতো না। তো এই জন্য মাঝে মধ্যে না আসার কারণ কি? ওই না আসার কারণ অনেক সময় আছে না, মেয়েরা কিন্তু অনেক সময় ভালো ছেলেদেরকে পছন্দ করে না, দেখবেন এই জন্য মেয়েরা দেখবেন গাঞ্জুটি, এগুলো দেখবেন পছন্দ না করে না নাসির ভাই, আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার তার আগে আপনার কেন আসেনি প্রেম এটা আমি বলি আপনাকে। আপনি কি দরজা দিয়ে ঘুমান নাকি দরজা খুলে ঘুমান? দরজা দিয়ে ঘুমায়। তাহলে দরজা দিয়ে ঘুমাইলে জীবনে প্রেম আসবে না। একটা গান আছে না, প্রেম একবার এসেছিল আমারই দুয়ার হতে, ফেরত চলে গেছিল কারণ দরজা বন্ধ পাইছিল। দরজা খুলে ঘুমাইতে হবে। আপনার প্রেম করতে গেলে আপনার প্রেম আসলো, আপনার দরজা বন্ধ, প্রেম তো ফেরত চলে গেল। এই জন্য দরজা আপনি খুলে ঘুমান, আপনার জীবনে প্রেম আসবে। সেইটা প্রেমিকার প্রেম আসুক আর চোরের প্রেম আসুক, কোনো না কোনো প্রেম আসবে, চলে আসবে, চলে আসবে। তো এখন আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। তখন যখন প্রেম আসতো না, ভালো লাগতো না, তো মাঝে মধ্যে নিজে চিঠি লিখতাম। হ্যাঁ, চিঠি লেখা ধরেন 20 কিলো দূরে এটা আবার পোস্ট করে আসতাম, বা 50 কিলো দূরে পোস্ট করে আসতাম। তো আবার আমার কাছে আসতো এই চিঠিটা, আইসা ওই চিঠির হেডলাইন অনুযায়ী এই দুষ্ট কেমন আছো, এটা শুনে আবার নিজে একটু প্রাউড ফিল করতাম। কি করব, মানে নিজেই নিজের নামে চিঠি পোস্ট করে একটু মজা নিতাম। যেমন করোনাকালে এক ভদ্র মহিলা, সে হচ্ছে 2 নম্বর সার্টিফিকেট লিখছে, এখন সে জেল খাটছে, খাটার পর সে বের হয়েছে, বিভিন্ন চ্যানেলগুলোতে তার টক শো নিচ্ছে, ইন্টারভিউ নিচ্ছে, এবং তার বই বের হয়। এই যে বড় বড় লোকগুলা 70 বছরের 20 বছরের মেয়ের বিয়ে করে, এটা হলে ভাইরাল হয়, আবার বই লিখে পাবলিক আবার বই পড়ে। মজার বিষয় হচ্ছে অরিজিনাল যারা লেখক কবি তাদের বই কেউ পড়ে না, সবাই কিন্তু ভাইরালের পিছনে। এটা কিন্তু এক ধরনের সামাজিক অবক্ষয়। সামাজিক অবক্ষয়ের সাথে আমি ঠিক একমত না। এই কারণে ধরেন ভাইরাল হওয়াটা কিন্তু খুব সহজ কাজ না, ইচ্ছা করলে কিন্তু আপনি ভাইরাল হতে পারবেন না। ধরেন আমাদের স্বনামধন্য চিত্রনায়ক, প্রযোজকও বলা যায়, আমাদের এফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির 2 বারের সাধারণ সম্পাদক এবং একবার অসাধারণ সম্পাদক, মানে একবার উনি দায়িত্ব পালন করতে পারেননি, শ্রদ্ধেয় জায়েদ খান সাহেব কিন্তু ডিগবাজি দিয়ে ভাইরাল। হ্যাঁ, কিন্তু ডিগবাজি দিয়ে কিন্তু এদেশে আরো অনেক লোক ভাইরাল হয়েছে। শুধু যে জায়েদ খানই ডিগবাজি দিয়ে ভাইরাল হয়েছে এরকম না। এই দেশে যদি আপনি রাজনীতির অঙ্গনে যান, অনেক লোক দল ছেড়ে ডিগবাজি দিয়ে এই দেশে প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছে ডিগবাজি দিয়ে অন্য দলে গিয়ে। হ্যাঁ, এখন হচ্ছে এই দেশে ডিগবাজি দিয়ে প্রধানমন্ত্রী হয়েছে, এই দেশে ডিগবাজি দিয়ে রাষ্ট্রপতিত্বে ক্ষমতা চলে গেছে, রেল লাইনে দৌড়াইছে। এই দেশে ডিগবাজি দিয়ে একদল থেকে আরেক দলে যায়, শুধু তা না, ডিগবাজি দিয়ে একজনের প্রেমিকা আরেকজনের হাত ধরে চলে যায় অনেক। কিন্তু ডিগবাজি দেওয়াটা বিষয়টা হচ্ছে আপনাকে সময় জ্ঞান থাকতে হবে কখন আপনি ডিগবাজিটা দিবেন। ধরেন আপনি যদি ধরেন জায়েদ খান ডিগবাজি দিয়েছে, যে হিট ডিগবাজি সেটা কি, সে হচ্ছে ব্লেজার পরা ছিল, আপনি যদি লুঙ্গি পরে ডিগবাজিটা দিতেন হবে না, তাহলে কিন্তু আপনি ভাইরাল হতেন না। এই জন্য ভাইরাল হওয়ার জন্য ডিগবাজি দিলেই যে ভাইরাল হবো এরকম না, আপনাকে সময় জ্ঞান থাকতে হবে কখন কোনটা করলে হয়। কারণ আর সবাই তো আমরা সব জিনিস বুঝি না। যেমন আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি, নোমান ভাই আপনিও স্টুডেন্ট লাইফে টিউশনি করছেন কিনা জানি না, টিউশনি করার অভিজ্ঞতা আছে? আচ্ছা, যেমন আমার টিউশনি করার অনেকগুলো অভিজ্ঞতা আছে, তার একটা অভিজ্ঞতার কথা বলি। যেমন আমি এক বাচ্চাকে পড়াইতাম, ছোট বাচ্চা, তার আমি গরুর রচনা পড়াইলাম, খুব পড়াই, প্রায় আধা ঘন্টা ধরে গরু টরু বুঝাইলাম। গরুর 4টি পা আছে, শিং আছে, চোখ আছে, সব কিছু বোঝানোর পর বললাম যে তারপর গরু হচ্ছে ঘাস খায়, আমাদেরকে দুধ দেয়, মানে একেবারে পুরা গরুর রচনা তাকে একবার খুব বর্ণনা করে আধা ঘন্টা ধরে বুঝাইলাম। বোঝানোর পর বললাম, বলো তো বাবু গরু আমাদের কি দেয়? বললো, স্যার গরু আমাদের গুতা দেয়। আমি এত কিছু বুঝাইলাম কিন্তু ও বুঝলো হচ্ছে গরু গুতাটা। যেটা বলি, তুর্কি ভাইয়ের সাথে একটা কথা মনে পড়েছে, জায়েদ খানের কথাটা যখন আসছে, জায়েদ খান যখন ডিগবাজি দিল,
হিরো আলম তাকে নিয়ে ফেসবুকে লেখছে যে ইদানিং জায়েদ খানের পাগলামিগুলা বাইরে গেছে, তাই আরেকজন আবার কমেন্টস করছে আমরা বিচার দিমু কার কাছে। হ্যাঁ, তো এটা হয় মানে এই যে একটা কথা বললেন না নোমান ভাই যে সামাজিক অবক্ষয়, সামাজিক অবক্ষয়টা কোথায় দেখেন আপনি, যে এক পিচি ছেলে দোকানে গেছে সিগারেটের জন্য, তো দোকানদার দেখিয়া ও ছোট দেখিয়া রাগ করছে, বেয়াদব ছেলে এই বয়সে সিগারেট খাও, তখন পিচি বলতেছে এটা আমার না, এটা আমার ছোট ভাইয়ের। এখন চিন্তা করেন মানে সমাজ কোথায় গেছে। আবার যদি আমরা আরেকভাবে বলি, এক মুরব্বী বলতেছে এই এলাকার মদের দোকান আমি একটাও রাখবো না, সব ভাঙ্গা ফেলামো। তো এক লোক বলতেছে সাসার উদ্যোগটা খুব সুন্দর, খুব সুন্দর। যে মদের দোকান ভাঙ্গা ফেলাবো, সবাই তো খুব খুশি হয়েছে যে উদ্যোগটা তো সুন্দর একটা উদ্যোগ। একজনটা আবার একটু আগ্রহের সহিত জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করছে চাচা আপনি মদের দোকান ভাঙবেন কেন? তখন মুরব্বী বলতে আছে তারা একজন আমার বাকি দেয় না। চিন্তা করেন মানে কোথায় গেছে অবস্থাটা। আপনি ভালো ভাববেন এটা হয় না, আপনার মধ্যে একটা পিছনে ইউনিট চলে না, না, আসে। ঘটনা থাকতে হবে। চিন্তা চেতনা কিন্তু এরকম হয়। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন পরীক্ষা একটা প্রশ্ন পড়ছিল যে চ্যালেঞ্জ কাহাকে বলে, চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। তা আমি শুধু একটা লাইন লিখছিলাম, স্যার সাদা খাতা জমা দিলাম, পারলে পাশ করাই দিয়েন, ইহাকেই চ্যালেঞ্জ বলে। স্যারের আমার 3 বছর রেখে দিছিল। নোমান সাহেব কিন্তু মিডিয়াতে কাজ করে, মিডিয়ার লোকেরা কিন্তু সহজে সব কথা বলতে বলে চায় না, না, হ্যাঁ। বলতে চায় না, কারণ এটা হচ্ছে ভাইরাল হয়ে যাবে বা ফোকাস হবে, তার মানে ওয়াইফরা গোপন দেখবে, কথা বেরিয়ে মানে সব যাবে। মিলে মূল কথা বের হয়ে যাবে। মিডিয়ার লোকেরা দেখবেন একটু সবসময় একটু নাদুস নুদুস থাকে, মানে আসল কথা বলতে চান। যেমন এক মেয়েকে জিজ্ঞেস করছে মডেলরে যে আপু আপনি কি দিয়ে খেয়েছেন? মডেল বলতেছে এই তো আমি বিফ খেয়েছি, চিকেন খেয়েছি, এটা সেটা অনেক কিছু বলতেছে। তখন বললো যে আপু এটা কিন্তু লাইভ প্রোগ্রাম না, এটা কিন্তু প্রোগ্রামের বাইরের কথা। তাইলে মূলা তরকারি। এটা হচ্ছে মিডিয়াদের একটা কথা। যেমন তেমনই এক লোক টেলিভিশনে ইন্টারভিউ দিতে আসছে, ওনাকে জিজ্ঞেস করছে আপনি অবসরে কি করেন? তখন সে বলে আমি কবিতা পড়ি। তো আপনার কাছে কার কবিতা বেশি ভালো লাগে? তখন সে বলতেছে আমার কাছে ভারতের সচিন টেন্ডুলকার এবং বাংলাদেশের মোস্তাফিজের কবিতাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো উপস্থাপক বুঝতে পারছেন উনি এলোপাতারি অ্যান্সার দিচ্ছেন। উপস্থাপক রাগ করে বলতেছেন আপনি মেসির কবিতা পড়তে পারেন না? তখন সে বলতে আছে ইয়ার কি করেন না, ইয়ার কি করেন না, মেসি কি কবি নাকি? হয়তো হলিউডের নায়িকা। হ্যাঁ, তো এই মিডিয়ার লোকরাই হচ্ছে এমন। যেমন এই দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন মিডিয়ার লোকেরা বলে যে আমাদের বেশ দিন যাচ্ছে, আমরা আছি Understanding ভালো, এই আমাদের সেই। মধ্যে একজনের আরেকজনের বোঝাপড়া। দেখা গেলো 3 মাস পরেই তাদের ডিভোর্স হয়ে গেছে এবং বিয়ে করতে করতে যেতেছে তারা, হ্যাঁ থামে না। আচ্ছা ভাই, আপনার একটা পরিবেশনে আমরা যাই। আপনি জানি যে আপনি স্টেজে অনেক মজার মজার একটু মানে পারফরমেন্স করেন। আপনার একটা রম্য সংবাদ আছে যেটা আমি এর আগেও শুনেছি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে সেই সংবাদটা আমি একটু শুনতে চাই। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমি আসলে স্টেজে আমার অভিজ্ঞতা হচ্ছে, আমি সবসময় বলি আমার যোগ্যতা নাই, আমার অভিজ্ঞতা আছে। আমি বিভিন্ন যারা কমেডিয়ান তাদের সাথে আমি পারফরমেন্স যখন করি বা কমেডি করি তাদের সাথে আমি সবসময় বলি যে আমি মানুষের কাছ থেকে শিখি। তো আমি বিভিন্ন লোককে কিন্তু আমি বাংলাদেশে নকল করি। আমার এটা আমার অনেক আগ থেকে আমি করতে পারি, ইন্টারন্যাশনালি আমি অনেককে নকল করতে পারি। তো আমার একটা বাংলা সংবাদ আছে যেটাকে আমরা উল্টাপাল্টা সংবাদ বলি আর কি, রম্য যেটা- সংবাদ। রম্য সংবাদ যেটাকে বলি। তো এই সংবাদটা মূলত আমি স্টেজে পরিবেশন করি। যখন করি ওখানে আবার টেলিভিশনের সেট থাকে, যে এটা মানে ভাঙ্গা টেলিভিশন, এটার মধ্যে যখন আপনি মাথা দেবেন তখন এটার মধ্যে মানুষ কিন্তু একটা আনন্দ পায়। আর নুমান ভাই আপনিও তো জানেন যে তো স্টেজ করেন, স্টেজের মধ্যে কিন্তু মানুষ আনন্দ পায় বেশি, ওইটা সরাসরি মানুষের ফিডব্যাকটা পাওয়া যায়, পাওয়া ওইটার যায়। ইয়েটা এটার মধ্যে কিন্তু আমার অন্যরকম। শিল্পীরা কিন্তু স্টেজে বেশি আনন্দ পায় যখন দর্শকদের রিয়েকশন দেখে ভালো লাগে। তো আমি সেখান থেকে একটা সংবাদ পরিবেশন করছি যাতে ভালো লাগে আর কি সবার জন্য। আসসালামু আলাইকুম। সকাল 32:30 সংবাদে আপনাদেরকে স্বাগত। আমি কুলসুমের চাচাতো ভাই কেরামত আলী আক্কাইচ্ছা। প্রথমেই সংবাদ শিরোনাম, লাশের সংসদ ভবন দখল, প্রশান্ত মহাসাগরের মাঝখানে সিঙ্গারখনি আবিষ্কার, অবশেষে আবহাওয়া এবং খেলাধুলা আবার বিস্তারিত। ঢাকা, আজিমপুর, গুরুস্তান, টিক্কাতুলি, সায়দাবাদ সকল লাশেরা খেতাবালিশ নিয়ে সংসদ অফিস ঘেরাও করেছে। তাদের দাবি শুধু তারা টিবি, বেসিয়ার এবং আবুল বিরি ছাড়া কবরে যাবে না। ওদিকে আমেরিকার বৈজ্ঞানিকরা পরীক্ষা নিরীক্ষা শেষ করে প্রশান্ত মহাসাগরের মাঝখানে এক সিঙ্গারা খনি আবিষ্কার করেছে। বৈজ্ঞানিকদের ধারণা যেখানে সিঙ্গারা খনি পাওয়া গেছে সেখানে আটার রুটির খনিও পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে হাজী মহাসিন রোডে এক ইঁদুরের আত্মহত্যার ঘটনা ঘটে। স্থায়ী সূত্রে জানা যায় মিস্টার ইঁদুর মিসেস ইঁদুরকে লেংটু ইঁদুর বলাতে খুবই বিষপানে আত্মহত্যা করে লাশকে পোস্টমর্টম করার জন্য স্থায়ী কাকদের হাতে সুপর্দ করা হয়।
আত্মহত্যার আরেকটি ঘটনা। ঢাকার রমনা বটমূল এলাকাতে 120 বছর বয়সী দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে এক পিঁপড়ার করুণ মৃত্যু হয়েছে। এতে তেলাপোকা গভীরভাবে শোক প্রকাশ করেছেন। তবে টিকটিকি উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন পিঁপড়াটির ক্যান্সার নয়, ফেয়ার অ্যান্ড লাভলি খেয়ে আত্মহত্যা করেছেন। এদিকে আব্দুর রহিম মিয়া নামে একজন লোক লুকালুকি করতে গিয়ে চিরতরে লুকাইয়া গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একটি অন্যরকম সংবাদ। এদিকে ঢাকা রমনায় একটি স্থানীয় হোটেলে একটি পুরী ব্রাস্ট হয়ে 12 জন আহত এবং 13 জন নিহত হয়। আহতদেরকে দ্রুত গতিতে ঢাকা শহরের সমস্ত কবরস্থানে জীবন্ত দাপন করা হয় আর নিহতদেরকে সকল বিউটি পার্লারে ভর্তি করানো হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ওদিকে আমেরিকার জম ওসামা বিন লাদেন আবারও আল জাজিরা চ্যানেল থেকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যুদ্ধ হবে, সেজন্য তার দেশবাসীকে দাও কুরাল কাশি নিয়ে প্রস্তুত থাকতে বলেছেন। এ প্রসঙ্গে জো বাইডেন এক ইংরেজি বিবৃতি দিয়েছেন। Coalition that Rocket President Mission fundamental action key orders Grand President Play Yuan First One in Benediction broadcasting Roy Ken Asadian Kali Blair scheme plus me Modican তিনি তার বক্তব্য বলেছেন যুদ্ধ হবে, তবে এই যুদ্ধ শেষ হওয়ার নয়। এই প্রসঙ্গে মুসলিম নেতা আল জাজিরা চ্যানেল থেকে এক আরবি বিবৃতি দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া নাস ইন তুখরা মিন সুকরা জাযাকাল্লাহ বাইদুন সিটার বাইদুন বাটফাল ফিতাল কুলুবুল্লাহ বাইদুন হারামজাদা ওয়াল মাশকারুল হারাম জাযাকাল্লাহ বাইদুন বাদাইমা। অ্যাক্সিডেন্ট। আজ ভোরে পল্টন 3.5 রাস্তার মোড়ে ঠেলাগাড়ি এবং প্লেনের সাথে ডাইরেক্ট সংঘর্ষ হয়। আমাদের ঢাকা ভার্সিটি থেকে আসা ঠেলাগাড়িটির নম্বর ঢাকা ক, প্লেনের সাথে সরাসরি সংঘর্ষ হলে 20 জন আহত এবং 30 জন নিহত হয়। আহতদেরকে দ্রুতগতিতে ঢাকা আজিমপুর গোরস্থানে জীবন্ত দাপন করা হয় আর নিহতদেরকে সকল গ্রামীণ ব্যাংকে ভর্তি করানো হয়। ধারণা করা হচ্ছে তাদের নামে কোনো কিস্তি থাকতে পারে। এবার খেলাধুলা। খেলাধুলার প্রথমে রয়েছে আকর্ষণীয় কুতকুত খেলা। 8ম আন্তর্জাতিক কুতকুত খেলা গতকাল রহিমা খাতুনের ঘরের পেছনে অনুষ্ঠিত হয়ে গেল। এতে অংশগ্রহণ করেছিলেন শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী চন্দ্রিকা কুমারতুঙ্গা এবং বাংলাদেশের আম্বি আফা। আম্বি আফা 2-0 চন্দ্রিকা কুমারতুঙ্গাকে পরাজিত করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন এককালে সারা জাগানো ক্রীড়াবিদ নুরা পপ। নুরা পপ তার বক্তব্য বলেন, কুতকুত খেলা হলো আমাদের বাপদাদা সৈদ্য গোষ্ঠীর ঐতিহ্য। তাই ঐতিহ্যকে সর্বদা ধারণ করতে হলে আমাদেরকে জুয়া খেলার পাশাপাশি কুতকুত খেলার প্রতি মনোযোগী হতে হবে। এবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী দিন সূর্য উকিঝুঁকি দিতে চেষ্টা করবে, তবে সূর্য উকিঝুঁকি দিতে পারবে না, তিনি সংবাদদাতার মাধ্যমে জানিয়েছেন। কারণ সূর্য নাকি আমাদের সাথে খুব রাগ করেছে, তাই আগামী থেকে কাঁটাঝড়ি বৃষ্টি পাশাপাশি কয়েকটা ঠেড়া পড়ার সম্ভাবনা রয়েছে। তাই এইসব এলাকার যানবাহন হানিফ, শ্যামলী, সুপ্রভাত, তুরাগ এসব লাইনগুলোকে বুড়িগঙ্গা নদীতে ভিজে রাখাতে 1 নম্বর সতর্ক দেখাতে বলা হয়েছে। এরই মাধ্যমে সমাপ্ত হলো আমাদের সকাল 32:30 সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে আগামী বছর মূলার সিজনে। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ নাসির ভাই। মূলার সিজনে কেন? মূলা এটাও একটা রম্য, আপনি অনুষ্ঠানের সাথে তো একটা রম্য যাচ্ছে কথাটা। ঠিক আছে, অনেক ধন্যবাদ, চমৎকার। আমরা মূলার কথা যখন উঠলো নাসির ভাই, আচ্ছা ধরেন মূলা আর গাজর এই দুটার পার্থক্যটা কি? একটা সাদা একটা লাল। না মানে এইটা তো মনে হচ্ছে যে আপনার কালারের পার্থক্য, আর কোনো পার্থক্য কি আছে? একটা গন্ধ আছে, একটা গন্ধ নাই। গাজর কি গন্ধ নাই? গাঁদের গন্ধ আছে, তো মূলার গন্ধটা তো আমরা সবাই একটু ব্যাপক পরিচিত। বিষয়টা হচ্ছে এই যে টেলিভিশনের সংবাদ পড়লো না, ধরেন ভাই যদি হাতে একটা গাজর হাতে নিয়ে সংবাদটা পড়তো, সাদা কালো টিভিতে কিন্তু এটাকে মূলা মনে হতো, রঙিন টিভিতে কিন্তু এটাকে গাজর মনে হতো। দেখেন কোথায় মাথা কাটাইছে। মানে আমার ঘটনার মতো কিডনি আছে অনেক। মানে এক লোকের এমন টাকা পায় এক লোকের কাছে, তো অনেকে ধরছে ভাই টাকা দেন, তো সে বলতেছে ভাই আমার বউ তো হাসপাতাল। হ্যাঁ, তো কয়েকজনে ধরছে, অবশেষে জন দেখছে সে টাকা দিচ্ছে না কোনোভাবে, তারে ধৈর্য নিছে, চল কোন হাসপাতাল দেখি তোর বউরে। যাই দেখে তার বউ হাসপাতাল আছে, তবে সে নার্স। হ্যাঁ, মানে সে মূলত রুগী না, নার্স হিসেবে দায়িত্ব আছে, সবারে টেক কেয়ার করে। তুর্কি ভাই হচ্ছে ওইখানে মাথা কাটাইছে। না হসপিটালের কথা যখন বললেন তখন বলি,
এরকম এক ভদ্রলোক, আমার মতো অল্প শিক্ষিত এক ভদ্রলোক, কোনো রকম টেনে টেনে লেখাপড়া জানে। তা ওই লোকাল বাসে আমাদের তো প্রচুর জ্যাম লাগে ঢাকা শহরে, উনি সদরঘাট থেকে বরিশাল থেকে আসছে, সদরঘাটের গাড়িতে উঠছে, উত্তরায় যাবে, 3-4 ঘন্টা জ্যাম, বসে পাশের এক লোকের সাথে খুব আলাপ আলোচনা হয়েছে, ভাই আপনি কী করেন এই সেই। তো ওই লোক একটা ভিজিটিং কার্ড দিছে, বলছে আমি হচ্ছি ডক্টর সেলিম। আচ্ছা, তাই উনি ভিজিটিং কার্ডটা রাখছে। তো ওই ভদ্রলোক উত্তরায় গেছে, যাওয়ার পর 3-4 মাস পর হঠাৎ ওনার বইয়ের প্রেগনেন্সির ব্যথা উঠছে। আচ্ছা, তখন কী করবে, এত রাত্রে কাকে ফোন দিবে, উনি ওই ডক্টর সেলিমকে ফোন দিচ্ছে। দিছে। হ্যালো ডাক্তার সাহেব, আমি অমক বলছিলাম, ওই যে বাসের ভিতরে আপনার সাথে দেখা হয়েছিল, সদরঘাট থেকে আসছিলাম, ওই বরিশাল্লা, তা মোর তো বউয়ের ওই যে বাচ্চা হইব, তা আপনি একটা পরামর্শ দেন। তো উনি খুব বিরক্ত হচ্ছে, রাত 3টা বাজে, বলছে ভাই দেখেন আমি ডাক্তার না, আমি হচ্ছি ডক্টরেট, মানে পিএইচডি করা ইতিহাসে। বলে ভাই তাহলে তো আপনার পায়ে আরও ভালো হয়েছে, আমার বউয়ের যে প্রেগনেন্সির ব্যথা উঠছে এর পিছনে কি ইতিহাস আছে সেটা এখন বলেন। তা শুনেন, এখন ব্যাখ্যা হচ্ছে যে যেটা করেন, এই যে আপনি সংবাদটা পড়লেন, ধরেন সংবাদের ভিতরেও কিন্তু অনেক সংবাদ থাকে, থাকে। এই সংবাদটা বের করে আনাই হচ্ছে যেমন উপস্থাপকের কাজ। উপস্থাপক আমাদের নোমান ভাই, সে কিন্তু আমাদের ভিতর থেকে অনেক কিছু বের করলো। না, নোমান ভাই খুব মজার মানুষ। কিন্তু নোমান ভাই ওই দিন কিন্তু দেখলাম নিজে- যে হ্যাঁ। মৎস্য অধিদপ্তর যেটা, ওইখানে দেখলাম 2 কেজি মাছের জন্য গেছে। শুনেন, হ্যাঁ, আমি বললাম যে ভাই, এটা তো অধিদপ্তর, এটা তো আরেক জিনিস। আরে মাছের জন্য গেছে, মাছ তো এখানে বিক্রি আচ্ছা, করবে আচ্ছা, না। আমি এটা মানে আমার জীবনের একটা বাস্তব ঘটনা বলি, যদি আমার এই প্রোগ্রাম আমার বাবা দেখে থাকেন, মা দেখে থাকেন, সবাই খুব মজা পাবেন। বিষয়টা হচ্ছে, আমি প্রথম যখন ঢাকার শহরে আসি, তখন হচ্ছে আমাদের আরিসা ফেরিঘাট হয়ে আসতে হতো। তখন আমি আসবো ঢাকায়, ম্যাট্রিক পরীক্ষার পর ঢাকায় বেড়াইতে আসছি। আমার বাবা আমাকে লিখে দিয়েছেন, গাবতলী নামবি, নামার পর 7 নাম্বার বাসে উঠবি। 7 নাম্বার বাসে লেখা দেখবে নীলক্ষেত লেখা আছে, বাসের গায়ে লেখা হ্যাঁ, থাকতো না, নীলক্ষেত। 7 নাম্বার বাসে নীলক্ষেতে গাড়িতে উঠবি, উঠে তো নীলক্ষেত মোড়ে নামবি, নামে তখন জহুয়ালের প্রেসিডেন্ট ছিল আমার এলাকার এক বড় ভাই, ওহিদুর রহমান টিপু ভাই, তার ফোন নাম্বার দিয়ে দিছে, তাকে টেলিফোন করবো, সে এসে আমাকে হলে নিয়ে যাবে। নিয়ে যাবে। জীবনে প্রথম ঢাকা আসলাম, বিশ্বাস করেন আমাকে উঠাই দিছে পরিবহনে। সন্ধ্যার সময় আমি নামছি, নামেই দেখি একটা বাস খিলক্ষেত লেখা। খিলক্ষেত। হ্যাঁ, আমি লাভ দিয়ে বাসে উঠছি। প্রথমে আমি নীলক্ষেত ঢাকা আর শহরে পাড়া দিয়ে আমি বাপের ভুল ধরছি, আমি মনে করছি বাপে খিলক্ষেতের জায়গা নীলক্ষেত লিখছে, ভুল করে আমি খিলক্ষেতের বাসে উঠে খিলক্ষেত চলে গেছি। নামছি, যেই বর্ণনা দিছে, একটা বিল্ডিং আছে, আমার বলে দিছে একটা বিল্ডিং আছে এরকম বাঁকা মতো, ওই যে সাবদিন চক্রের একটা বিল্ডিং আছে না বলাকান্দের পাশে, আমি কোনো বাঁকা বিল্ডিং, মানে অনেকগুলো বিল্ডিং দেখলাম খিলক্ষেতে, সব বিল্ডিং সোজা, বাঁকা টাকা নাই। খুব একটা বিপদে পরে টিপু বাইরে ফোন দিলাম, ভাই আমি তো আসছি। কয় তুই কোন জায়গা, আগে বলছে বাঁকা বিল্ডিং, আমি বললাম ভাই বিল্ডিং তো বাঁকা নাই, কয় না বাঁকা আছে, আমি বললাম বাঁকা ছিল মনে হয়, ঠিক করে ফেলছে এত সময়। পরে প্রায় 1 ঘন্টা ভাই খুব রাগারাগি করতেছে, পরে বলতেছে তুই যে দোকান থেকে ফোন দিছিস দোকানদাররা দে, দিলাম। আর দোকানদার বলতেছে ভাই উনি তো খিল খেতে আছে, মানে আমি জীবনে প্রথম বাপের ভুল ধরে নীলক্ষেত থেকে বিরুদ্ধ খিল হয়ে খেতে চলে গেছিলাম। আর বাপের কথা যদি বলি, আমার বাপে, আমি তো মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার বাপে হচ্ছে মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, রিটায়ার্ড করছে 17 সালে। মাশাআল্লাহ। হ্যাঁ, আমার বাবা বাসায় না ফেরা পর্যন্ত আমরা 4 ভাই বোন ঘুমাতাম না। কেন ঘুমাতাম না কেন? জানেন? কারণ হচ্ছে আমার গ্রামের বাড়ি, প্রচুর মশা, আমাদের একটা মাত্র মশারি ছিল, ওই মশারির তলে আমরা ঘুমাতাম। আমার বাবা ফিরতেন রাতের বেলা মাদ্রাসা থেকে, বাজার টাজার করে রাতে ফিরতেন, তারপর বাবার পায়জামাটা খুলতেন, বাবার পায়জামার ওই রশিটা খুলে আমরা মশারি টানাতাম, মানে এত গরিব ছিলাম আমরা, মশারি টানানোর কোনো দড়ি ছিল না, পায়জামার পায়জামার রশি দিয়ে আমরা ওই মশারিটা টানাইতাম। বাহ, চমৎকার ভাই তো অভিজ্ঞতা, মজার মানুষ। চমৎকার। মানে এক লোক এমন হয়েছে, এক বিড়ি পাইছে, মানে বিড়ি পাইছে, ভাইয়া এটা কার হক খামো, এই জন্য সে নিয়ে মসজিদে দিয়ে দিচ্ছে। ভাই হচ্ছে এমন, মানে বিড়ির ইয়া এটাই। মসজিদে না না, দিছে। এই তবে একটা কথা বললেন না, ওই যে নামের, ওই যে ঢাকা শহরে আসা, আসলে ওই যে একটা গান আছে না বিখ্যাত, নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয়, একটা গান আছে না, আসলে এটা কিন্তু আমি বাস্তবে দেখেছি। যেমন আমার এলাকায় একটা পরিবার আছে, ওরা ভাই বোনের নাম হচ্ছে নায়ক, রিয়াজ, শাকিল, এরকম সব নায়ক নায়িকার নাম নায়ক পরিবারের নায়িকাদের নাম, নাম। কিন্তু তারা লোক আবার ভালো। আমার পাশের আবার এক লোক আছে, নাম হলো আলী, সে আবার সুদের টাকা লাগে। তো সুতরাং নামের মধ্যেও কিন্তু একটা মজা আছে, যে আমরা নাম ভালো হইলে যে লোক ভালো হবে, বিষয়টা কিন্তু এমন না। যাই হোক, দর্শক, আজকে আমরা আমাদের যে দুজন অতিথি রয়েছে, তাদের কাছ থেকে আমরা অনেক চমৎকার চমৎকার অভিজ্ঞতা এবং যোগ শুনেছি। দর্শক, আমরা দেখতে দেখতে চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, বুঝতে পারছেন আজ সময় হলো বিদায় নেবার। আজকে আমাদের সাথে ছিলেন বাংলাদেশের দুজন স্ট্যান্ড আপ কমেডিয়ান এবং জনপ্রিয় দুজন লোক, যারা অনেক গুণে গুণান্বিত। শুরুতে আমাদের সাথে ছিলেন আমাদের হেদায়েতুল্লাহ তুর্কি ভাই, এবং সাথে ছিলেন আমাদের নাসির আহমেদ শিশু। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা বিদায় নিচ্ছি।
যাবার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। শুধু দর্শক মণ্ডলী, আপনাদের প্রতি একটি অনুরোধ জানাই, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আজ ঈদের তৃতীয় দিন। যারা কুরবানি করেছেন, কুরবানির গোস্ত দিয়ে ফ্রিজ ভরে না রেখে অসহায়, গরিব, মিসকিন, ফকির এবং আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সবাইকে মিলে আমরা কুরবানির গোস্ত ভাগ করে খাবো। ঈদের আনন্দ, ঈদের খুশি সবার সাথে ভাগাভাগি করে নিব। ঈদ মানে হচ্ছে স্রষ্টা বা আল্লাহর নৈকট্য লাভের একটি পন্থা। আমরা আমাদের সকল আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী সবার সাথে একসাথে মিলেমিশে যদি আমরা ঈদের গোস্ত ভাগ করে খাই, আল্লাহর নৈকট্য লাভ করব। আল্লাহর নৈকট্য আমরা সবাই লাভ করি। সবার জন্য থাকলো ঈদ মুবারক। এবং আপনারা আগামীতেও এই টেলিভিশন চ্যানেলটির সাথে থাকবেন। আপনাদের সবার জন্য রইল ঈদ মুবারক। যদি আপনাদের ফোন নাম্বার থাকতো বা আপনাদের বাসার ঠিকানা থাকতো, অবশ্যই আপনাদেরকে আমরা ঈদ সালামি পৌঁছে দিতাম। না, আপনার তো সালামি সিস্টেম আমরা জানি। অনেক ধন্যবাদ তুর্কি ভাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের প্যানভিশন টিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। নাসির ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে। সুপ্রিয় দর্শক, আমরা যাই বলি, সবচেয়ে আপন হচ্ছে পরিবার। আমরা পরিবারের সাথে থাকবো, যত মনোমালিন্য হোক, যাই হোক, আমরা এটা মিটমাট করে ফেলবো। আমরা পরিবারের সাথে থাকবো। আর সর্বশেষ একটা কথা বলবো, সেটা হচ্ছে ভাইরাল নয়, আমরা ভালোর সাথে থাকবো। আমি নোমান ভাইকে বলবো, নোমান ভাই ভালো গান করেন। নোমান ভাই যদি একটা সুন্দর গান দিয়ে শেষ করেন, আমাদের অনুষ্ঠানটা ভালো লাগবে। আমি বিপদে পড়ে গেলাম। দর্শক, আমরা শেষ করে দিচ্ছি। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্যানভিশন টিভির পক্ষ থেকে। যেহেতু নাসির ভাই রিকোয়েস্ট করলেন, আমি একটা গান, ঈদের গানের একটি অংশ গাওয়ার চেষ্টা করছি। এর মধ্য দিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন প্যানভিশন টিভির সাথে। তাহলে গানটা একটু শোনাই। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। ঈদের আনন্দ যে ভাগ করে নেয়, ঈদের আনন্দ যে ভাগ করে নেয়, সেজন আসলেই ধন্য, সেজন আসলেই ধন্য। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। একা একা হয় না তো ঈদ, হয় না তো ঈদের খুশি, একা একা ঈদ করে সে যে জন মূলত দোষী। বুকের ভেতরে রাখে ভেদ বিদ্বেষ, বুকের ভেতরে রাখে ভেদ বিদ্বেষ, হিংসার আগুন জঘন্য, হিংসার আগুন জঘন্য। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য।